morning, student. Good morning, sir. গত সপ্তাহে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই রেজাল্ট আউটের জন্য আমি গত সপ্তাহে ক্লাস করাতে পারিনি। তো আগের দিন আমরা অনুপাত সমানুপাতের 5.1 যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা আমরা শেষ করেছি। যদি দেখেও নিতে পারি আমরা কি কি করেছি, আমরা দেখেও নিতে পারি যে আমরা কি করেছি। প্রথমে করেছি, দেখো এই জিনিসটা করেছিলাম যে অনুপাত সমানুপাত। সেখানে আমরা প্রথমে দেখেছিলাম যে একটা অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ আর পরপদ বা উত্তরপদ কাদেরকে বলে। তার আগে প্রথমে দেখেছিলাম যে একটা অনুপাত আর ভগ্নাংশের মধ্যে একটু পার্থক্য আছে। সমানুপাত কাকে বলে সেটা জেনেছিলাম। গুণ অনুপাত লঘু অনুপাত কাকে বলে সেটাকেও আমরা দেখেছিলাম। 5:2 পূর্বপদটা যদি বড় হয় গুণ অনুপাত লঘু অনুপাত। এই জিনিসটা আমাদের খুব দরকার। একটা শর্ট কোশ্চেন আমাদের এখান থেকে আসবেই যে মিশ্র বা যৌগিক অনুপাত কাকে বলে। এরকম অনেকগুলো অনুপাত আমাদেরকে দিয়ে দিয়েছিল। সেই অনুপাতের থেকে আমরা দেখলাম যে A:B, C:D, X:Y, P:2 এরকম 4টে অনুপাত দিয়েছে, দিয়ে আমাকে বলেছে তার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত বের করো। তো আমরা কি করেছিলাম, পূর্বপদগুলো সবকটার গুণ ইস্টু উত্তরপদ বা পরপদগুলো সবকটার গুণ। তারপর আমরা কি শিখেছিলাম, তারপরে চলে এসেছিলাম 5.1 এ। 5.1 এর মোটামুটি এখানে অনুপাতগুলো আমরা বের করেছিলাম। 2 এর অনুপাতগুলো প্রত্যেকটা অঙ্কই আমরা করেছিলাম অলমোস্ট। 5 এর অঙ্কগুলো করেছিলাম মিশ্র অনুপাত। এখান থেকে 4 এর যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক করেছিলাম আমরা। এরপরে যেগুলো করেছিলাম দেখে নিই। এরপরে দেখো 4 এর এই অঙ্কগুলো করেছিলাম। 4 এর 1 পদ্ধতি 1 পদ্ধতি 2 করে বিভিন্ন অনুপাতগুলো বের করা। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেন হিসেবে আসে, 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসে। এইগুলোকে আমরা করেছিলাম 6 এর। তারপরে আমরা লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টারটা শেষ করেছিলাম 8 এর অঙ্ক করে। তো এই আমরা করেছিলাম গতদিনকে। আজকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে 5.2 এবং 5.2 এর দেখো ফার্স্টে যে অঙ্কটা দিয়েছে আমাদেরকে এখানে, নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। এগুলো সমানুপাত, খেয়াল করে দেখো এখানে কি লেখা আছে, সমানুপাত। সমানুপাত মানে আমরা দেখেছিলাম যে সমানুপাত মানে কি হয়। প্রথম যে লাইট এটা ছিল দেখো, সেখানে দেখেছিলাম আমরা প্রথম যেটা ছিল সেটা সেখানে শিখেছিলাম। দেখো এই যে এখানে এই যে সমানুপাত, দেখো প্রত্যেকটা অনুপাত কি হচ্ছে, A:A, 3:3, 2:2, এগুলোকেই তো সমানুপাত বলে। তো এখানে বলেছিল এটা সমানুপাত, শুধু এখানে পার্থক্য দেখো কি আছে, সমান সমান চিহ্ন দেওয়ার পরিবর্তে একটা ডবল ইস্টু দিয়েছে। ডবল ইস্টু মানেই কিন্তু একটা, এটাকে আমরা বলে নেবো যে এটাই সমান, ডবল ইস্টুটা মানে। তাহলে এখানে 1 নম্বর অঙ্কটা আমরা করছি, নাম্বার 1। নাম্বার 1 কি দেওয়া আছে দেখো, 10:35 ডবল ইস্টু X:42। এটাকে আমরা কি লিখতে পারছি, প্রথমেই লিখবো এরকম ভাবে 10/35, এই ডবল রেশিওর জায়গায় ইকুয়াল টু দেব। এখানে আছে x/42, কোনাকুনি গুণ করলে 35 into x, that is 42 into 10। আমাকে x এর ভ্যালু বার করতে বলেছে, বা x ইকুয়াল টু আমরা পাচ্ছি 42 into 10 by 35। 7 দিয়ে 5, 7 দিয়ে 6, 5 দিয়ে 2, তাহলে x এর মান কত পেয়ে গেলাম, 12। আমাকে কি বলেছে, x এর মানই তো বের করতে বলেছে, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। সুতরাং x ইকুয়াল টু 12। তো এইরকম ভাবে নিশ্চয়ই তোমরা 10 এর 2 এর 1 এর 2 এরটা করতেই পারবে। তাহলে 1 এর 2 এরটা আমি হোমওয়ার্ক হিসেবে তোমাদের জন্য রেখে দিলাম। নাম্বার 2 আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম, তোমাদের বাড়িতে তোমরা করবে। গেল 1 এর গুলো। 2 এর গুলো কি বলছে দেখা যাক। 2 এর গুলো বলছে
নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তো দেখি এখানে একটা, দুটো, তিনটে, এই 4 নম্বরটা দেয়নি। এখানে একটা দিয়েছে, দুটো দিয়েছে, তিনটে দিয়েছে, এখানেও 4 নম্বরটা দেয়নি। এগুলোকে আমাকে বের করতে হবে। এখানেও কটা দিয়েছে, একটা, দুটো, তিনটে, তাহলে 4 নম্বরকে সেটা আমাকে বের করতে হবে। এখানেও একটা দিয়েছে, দুটো দিয়েছে, তিনটে দিয়েছে, তাহলে 4 নম্বরকে বের করতে হবে। তো আমি এখানে একটা করে দিই তোমাদেরকে, যে কোনো, বাকি তিনটে তোমরা নিজেরা বাড়িতে করবে। আমি 2 এর 4 করাচ্ছি, 2 এর 4। তা আমাকে এখানে বের করতে বলেছে কি, চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তা আমরা এখানে লিখছি যে ধরি চতুর্থ সমানুপাতি x। তাহলে চতুর্থ সমানুপাতিটাকে আমরা x ধরে নিলাম। তাহলে আমাদের অঙ্কটা দিয়েছিল কি কি, অঙ্কটা দিয়েছিল p মাইনাস কিউ কমা p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কমা p স্কয়ার মাইনাস p কিউ প্লাস কিউ স্কয়ার কমা, আর 4 নম্বর যেটা, সেটাকে আমরা ধরেছি কি x। এবার কি লেখা হচ্ছে দেখো, therefore p minus q is to p square minus q square double is to, সমানুপাত যেহেতু করছি এটাকে, p square minus pq plus q square is to x। এই হচ্ছে আমাদের এই আগের অঙ্কটার মতো। দেখো আগে যেটা ছিল, যেটা দিয়েছিল, সেই জিনিসটা আমরা করে নিলাম এখানে। এবার এখান থেকে ইকুয়েশন করতে হবে। ইকুয়েশন কি করে করছি, p minus q by p square minus q square ডাবল ইস টু জায়গায় ইকুয়াল টু, এখানে p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার বাই x। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, কোনাকুনি গুণ করে দিচ্ছি, x এর সঙ্গে p মাইনাস q এর গুণ, আর এখানে আমাদের আছে p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার, সঙ্গে গুণ হচ্ছে কি p স্কয়ার মাইনাস q স্কয়ার, এটা আমাদের গুণ হলো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি, x ইকুয়াল টু, ওপরে আমাদের আছে p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার, আর এই যে p স্কয়ার মাইনাস q স্কয়ার যেটা আছে, সেটাকে ভাঙলে আমরা কি পাই, p প্লাস q ইনটু p মাইনাস q, মানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে ভাঙিয়ে দিলাম। নিচে আমাদের যা আছে তাই থাকলো, যেটা আমরা ভাঙলাম সেটার কালারটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম। তাহলে p মাইনাস q কেটে গেল। তাহলে এটা কার সূত্র পড়ে, এটা দেখো সূত্র পড়ে হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে আমাকে প্রশ্ন করেছিল যে চতুর্থ সমানুপাতি কত, তো চতুর্থ সমানুপাতিটা আমরা x ধরেছিলাম এবং x এর মান পেলাম p কিউব প্লাস q কিউব। তাহলে চতুর্থ সমানুপাতি এটা অঙ্ক হয়ে গেল আমাদের। কেউ যদি না বুঝতে পারো কোথাও, সে আনমিউট করে জিজ্ঞাসা করুন। চলে এসো নাম্বার 3, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। এখানে 3 নম্বরেরটা কত দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে দুটো দুটো করে দেওয়া হয়েছে। এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, তাহলে এইটা কত বার করতে হবে। এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, তাহলে 3 নম্বরটা কত বার করতে হবে। এখানে একটা, এখানে একটা, তাহলে 3 নম্বরটা কত। এখানে একটা, এখানে একটা, তাহলে 3 নম্বরটা কত। তাহলে আমরা এই 3 এর 4 করাই। তাহলে আমাকে কি বার করতে দিয়েছে, প্রশ্ন কি করেছে, তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাহলে এখানে লেখো যে ধরি তৃতীয় সমানুপাতি, আগেরটা x ধরেছিলাম, এখানে x ধরো না। কেন ধরো না, কারণ দেখো এখানে x আর y দিয়ে দিয়েছে, তো তুমি অন্য কিছু ধরো। ধরো তৃতীয় সমানুপাতিটা হচ্ছে p। তাহলে কি লিখছি এবার দেখো, তার মানে কি হবে দেখো, x মাইনাস y এর হোল স্কয়ার এর সঙ্গে x স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ারের যা রেশিও হবে, ডাবল ইস টু এই x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ারের রেশিও যা হবে, তার সঙ্গে p এর রেশিও সমান হবে। কারণ p টা আমাদের কোথায় বসবে, p টা 3 নম্বরে, এটা ধরেছি আমরা এখানে p 3 নম্বরে p,
তাহলে প্রথম দুটোর অনুপাত যা হবে আর 2 আর 3 নম্বরের অনুপাতটা হচ্ছে তাই হবে। এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। এবার ক্যালকুলেশন করতে হবে, আমাকে পি এর মান বের করতে হবে। তাহলে প্রথম কথা এখানে কি লেখা যায় বলো, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডাবল ইস্টুর জায়গায় ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার বাই পি। তাহলে কোনাকুনি যদি গুণ করা যায় তাহলে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এই ভেতরটাকে ভাঙলে কি হয় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার পুরোটার হোল স্কোয়ার, সঙ্গে এইটা থাক আপাতত, পরে ভাঙছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে আমাদের পি এর মান দরকার, তাহলে পি সমান সমান বের করছি। পি সমান সমান এটা কত হয়, এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙালেও তাই হবে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কটা আছে, দুটো দুটো চারটে, আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটাই থাক, এটাই হচ্ছে আমাদের পি এর মান বা এটাই হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতি। কেউ যদি না বুঝতে পারো বারবার করে বলছি সে আনমিউট করে প্রশ্ন করবে। 3 এর বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। নাম্বার 4 এখানে আবার মধ্য সমানুপাতি চেয়েছে, এটা চেয়েছে মধ্য সমানুপাতি। তাহলে কি কি পার্থক্য হচ্ছে দেখো, অঙ্কগুলো কি কি ভাবে আসছে। প্রথমে আমাকে এমনি দিয়ে দিয়েছিল, সেখান থেকে বলেছিল এক্স এর মান বের করো, তারপর এটা বলেছে 4 নম্বর সমানুপাতি কত, তাহলে সেটাকেও কিন্তু সেইভাবেই রিপ্রেজেন্ট করেছি আমরা, যেভাবে আমাদের একে রিপ্রেজেন্ট করে দিয়েছে। তারপরে বললো যে তৃতীয় সমানুপাতি কত, সেটা বের করলে। এবার বলছে মধ্য সমানুপাতি কত, তো মধ্য সমানুপাতি মানে মাঝখানে যে থাকবে সেটা। তো এখানেও আমি 4-4টা করে দিচ্ছি তোমাদেরকে। এখানেও আমরা বলছি যে ধরি মধ্য সমানুপাতি পি। কেন এখানে পি ধরলাম, কারণ এখানে যেহেতু এক্স ওয়াই আছে তাই পি ধরা হচ্ছে। তাহলে এবার কি লিখছি দেখো ভালো করে, তাহলে মধ্য সমানুপাতি যখন, তার মানে এই পিটা কোথায় বসবে, এই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের মাঝখানে এখানে পি বসবে। তারপরে আমরা কি লিখছি দেখো, তার মানে লিখবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইস টু পি ডাবল ইস টু পি ইস টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সমানুপাত সম্পর্ক হয়ে গেল। এবার আমাকে পি এর মান বার করতে হবে, তার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই পি ইজ ইকুয়াল টু পি ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে পি স্কোয়ার যদি এটা হয় তাহলে পি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস জাস্ট রুট গুলো উঠে যাবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল। তাহলে পি এর ভ্যালু হচ্ছে কি এটা। তাহলে এই গেল আমাদের নাম্বার 4 এর অঙ্ক। বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে করবে। এরপরে দেখো 5, 6, 7, 8, 9, 10 এর যে অঙ্কগুলো দিয়েছে, সে অঙ্কগুলো থেকে যেটা ইম্পর্টেন্ট বা যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই জাস্ট তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 7। 5, 6 তোমরা বাড়িতে করবে, না পারলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো। নাম্বার 7টা দেখো কি বলছে। নাম্বার 7 খুব ভালো অঙ্ক। তাতে বলছে যে 5টি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি বলতে কি বোঝায়, এখানে ক্রমিক সমানুপাতি কিন্তু এগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি। এই যে ধরো এই যে পরপর পরপর লিখছি আমরা, এগুলোকে ক্রমিক সমানুপাতি হিসেবে লিখছি, এগুলো কিন্তু ক্রমিক সমানুপাতি।
মানে প্রত্যেকটা যে কোনো একটা সংখ্যার সঙ্গে তার আগের সংখ্যার অনুপাতটা সবসময় সমান হবে। এখানে 5টা দিয়েছে ক্রমিক সমানুপাতি, মানে 5টা সংখ্যা আছে আমাদের, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা সংখ্যা আমাদের আছে। এই 5টা সংখ্যার মধ্যে আমাদের প্রথমটা দিয়েছে কত? 2, প্রথমটা দিয়েছে 2 আর দ্বিতীয়টা দিয়েছে 6। তাহলে বলেছে যে পঞ্চম যে আছে সেই সংখ্যাটা কত সেটা নির্ণয় করি। তাই এখানে প্রথমেই যেটা লিখবে সেটা হচ্ছে এটা, যে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সেটা কত হবে না 6কে 2 দিয়ে ভাগ করবে। 6কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3। তাহলে প্রথমটা দিয়েছে আমাদের, দ্বিতীয়টা দিয়েছে, সাধারণ মানে 2 এর সঙ্গে কত গুণ করে 6 হয় সেটা বের করে নিলাম। তাহলে এবার লিখবো, সুতরাং তৃতীয়টি হলো, এই যে 6 যেটা ছিল 2 নম্বরে তার সঙ্গে 3 গুণ কর, কত হচ্ছে? 18। তাহলে তৃতীয়টা হয়ে গেল 18। চতুর্থ, চতুর্থ কত হবে? আবার 18 যেটা পেয়েছিলে তার সঙ্গে আবার 3 গুণ করতে হবে, কারণ সাধারণ অনুপাতটা কত পেয়েছি আমি? সাধারণ অনুপাত পেয়েছি আমরা 3। তাহলে চতুর্থ হয়ে গেল 54। চতুর্থ যখনই 54 হয়ে গেল, তাহলে পঞ্চম পদটি হবে, আমাকে পঞ্চম পদটা চেয়েছে, তাহলে পঞ্চমটি হবে কত হবে? 54কে 3 দিয়ে গুণ, 3 4 12, 2 হাতে 1, 3 5 15, 1 16, 162। তো এটা হয়ে যাচ্ছে 162। তাহলে পঞ্চমটা হয়ে গেল 162। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা দেয় পরীক্ষায়, দেখেছি আমি 2 নম্বরের। আচ্ছা, এখান থেকে বাকিগুলোকে তোমরা বাড়িতে করবে, আমি আর যাচ্ছি না। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আমরা কয়েকটা জিনিস সম্বন্ধে একটু জানবো, তবে আমরা এক্সারসাইজে অঙ্কগুলোকে করব। এই এক্সারসাইজটাই মেইনলি খুবই ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজ থেকে আমাদের যত প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আসে, প্রশ্নগুলো করতে হয়। আমরা কতগুলো ধর্ম সম্বন্ধে এখানে ফার্স্ট অফ অল জানবো। কেমন? কতগুলো ধর্ম, যেমন ধরো প্রথমটা হচ্ছে একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া বা এটাকে ইংরেজিতে বলা হয় অল্টারনেন্ডো। অল্টারনেন্ডো। এই একান্তর প্রক্রিয়াটা কি এটা আমাকে একটু জানতে হবে। আমি প্রতিটা একই জিনিস দিয়ে করাবো, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে যদি A is to B সমান সমান C is to D হয়, তাহলে একান্তর প্রক্রিয়া বলছে। তাহলে কি হবে? তাহলে এই যে B আর C, এদেরকে আমরা কি করতে পারি? B এর জায়গায় C কে নিয়ে যেতে পারি, C এর জায়গায় B কে নিয়ে যেতে পারি। তাহলে এই জিনিসটা হবে A is to C সমান সমান B is to D হবে। এটাকে বলছি আমরা একান্তর প্রক্রিয়া। কি করে হচ্ছে দেখো, অসুবিধা কিছু নেই, সোজা জিনিস। A is to B মানেটা কি? A is to B মানে হচ্ছে A by B, আর C is to D মানে কি? C by D। আমি যদি কোনাকুনি গুণ করে দিই, B এর জায়গায় C, C এর জায়গায় B বা A এর জায়গায় D, D এর জায়গায় D ও তুমি নিতে পারো, ঠিক আছে? D is to B, C is to A ও কিন্তু হতে পারে, মানে আমি এই দুটোর মধ্যেও কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারি। তা আমরা জাস্ট এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করেছি, B আর C এর মধ্যে এটা করেছি। অথবা এরকম লিখতে পারো, অথবা তুমি এটাও লিখতে পারো যে D is to B সমান সমান C is to A হবে। কিছুই না, দেখো এটা কোনাকুনি গুণ করলে কত হয়? AD সমান সমান BC। তুমি প্রত্যেকটার কোনাকুনি গুণ করে দেখো, AD সমান সমান BC হবে।
এটা কি বলছে একান্তর প্রক্রিয়া, মানে 2-3 এর মধ্যে চেঞ্জ করা যায় আর 1-4 এর মধ্যে ইন্টারচেঞ্জ করা যায়, সেটা কি বলছি আমরা একান্তর প্রক্রিয়া। নেক্সট আসছে হচ্ছে আমাদের বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। ঠিক আছে, এটাকে আমরা বলছি ইনভার্টেন্ডো, এটাকে আমরা বলছি ইনভার্টেন্ডো। তো বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এটাই যে ঠিক এইখান থেকে আমি লিখবো একই রকম ভাবে, বলছে যদি A:B সমান সমান C:D হয়, তাহলে বিপরীত মানে উল্টে যাবে, অর্থাৎ B:A D:C হবে। তো কঠিন কিছু নেই, A:B C:D হলে B:A সমান সমান D:C হবে। এটা গেল বিপরীত প্রক্রিয়া। এরপরে আসছি যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া বা আমরা বলতে পারি কম্পোনেন্ডো। এটা কি বলছে, খুব ইম্পর্টেন্ট এটা। বলছে দেখো, যদি A:B সমান সমান C:D হয়, তাহলে এই প্রক্রিয়াটা যদি অ্যাপ্লাই করি আমরা লিখতে পারবো A+B, অর্থাৎ এর সঙ্গে B এর যোগফল তার সঙ্গে B এর যা অনুপাত হবে, C এর সঙ্গে D এর যোগফল তার সঙ্গে D এর অনুপাত একই আসবে। এই প্রমাণটা একটু দেখিয়ে দিই আমি, এই প্রুফটা একটু দেখিয়ে দিই, হয়তো মনে হতে পারে কোথা থেকে কি হচ্ছে। A:B মানে A/B আর C:D মানে কত C/D। আমরা কি করছি, দুদিকেই এক যোগ করছি, ইকুয়েশনে দুদিকে এক যোগ করাই যায়। তাহলে এখানে লসাগু হয়ে যাচ্ছে B, তাহলে উপরে হয়ে যাচ্ছে A+B, এখানে লসাগু হয়ে যাচ্ছে D, উপরে C+D, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে A+B/B কে আমরা কি লিখতে পারি, A+B:B, আর C+D/D কে কি লিখতে পারি, C+D, সেটাই লেখা হয়েছে না এখানে, A+B:B C+D:D, দেখো তাই লেখা হয়েছে। তাহলে এইভাবে আমরা এটাকে বলতে পারি যোগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট। এরপর আসছি আমরা ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ড। ঠিক আছে, এরপরে আসছি আমরা ভাগ প্রক্রিয়া। এরপরে আমরা আসছি ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড কি বলছে আমাদের, ডিভিডেন্ড বলছে এটা ওই একই জিনিস, সে একই কথা, যদি A:B সমান সমান C:D হয়, তাহলে আগেরটা হয়েছিল কি যোগ, তো এটা হবে বিয়োগ, যে A-B:B C-D:D হবে।
আগেরটা ক্ষেত্রে কি হয়েছিল দেখো, এখানে a প্লাস হয়েছিল, a প্লাস b is to b, c প্লাস d এখানে মাইনাস হয়ে গেল। তো সেটাও প্রমাণটা একই রকম ভাবে আমরা করতে পারি যে a বাই b ইজ ইকুয়াল টু c বাই d। তাই আগেরটা যেমন মাইনাস প্লাস 1 করেছিলাম, এখানে দুদিকে মাইনাস 1 করলাম, তাহলে এখানে a মাইনাস b বাই b, এখানে c মাইনাস d বাই d, তাহলে a মাইনাস b বাই b কে আমরা লিখতে পারি a মাইনাস b is to b, আর এটাকে লিখতে পারি c মাইনাস d is to d। তাই এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। তাহলে কটা প্রক্রিয়া শিখলাম আপাতত? একান্তর প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া। এরপরে আসছে আমাদের একসঙ্গে করে নিয়ে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ যোগ হাইফেন যোগ ভাগ প্রক্রিয়া। যেটাকে আমরা বলছি কম্পোনেন্ডো ডিভিডেন্ড, যেটাকে আমরা বলছি কম্পোনেন্ডো ডিভিডেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়াটা কি খুবই ইম্পর্টেন্ট, খুব কাজে লাগে যোগ ভাগ প্রক্রিয়া আমাদের। সে তথ্য আমাদের একই, বলছে যদি এটাকে আমি a is to b না লিখে a by b লিখি, c is to d না লিখে c by d লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি করা হচ্ছে দেখো, ওপরেরটার সঙ্গে নিচের যোগ করে ওপরে লিখেছি, ওপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ করে নিচে, এখানেও ওপরেরটার সঙ্গে তাহলে নিচেরটা যোগ করে ওপরে, এটাও একটা যোগ ভাগ প্রক্রিয়া। বা কেউ যদি ভাবে আমি এরকম লিখবো a মাইনাস b বাই a প্লাস b, তাহলে ডান দিকেও আমাকে তাই লিখতে হবে c মাইনাস d বাই c প্লাস d, এটাও যোগ ভাগ প্রক্রিয়া। কেউ যদি ভাবে আমি এটা লিখবো যে b প্লাস a বাই b মাইনাস a, ভালো কথা, তাহলে ডান দিকেও তাই লিখতে হবে d প্লাস c বাই d মাইনাস c। বা কেউ যদি ভাবে এটা লিখবো যে b মাইনাস a বাই b প্লাস a, তাহলে ডান দিকেও আমাকে তাই লিখতে হবে d মাইনাস c বাই d প্লাস। বলতে কথা তুমি বাঁ দিকে যে কাজটা করবে ডান দিকে তোমাকে সেই কাজটা, এই সবকিছুই কিন্তু হচ্ছে কি আমাদের ওই যোগ ভাগ প্রক্রিয়া। তাই একটা মনে রাখো তাহলেই হবে, সব মনে রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে এই গেল আমাদের যোগ ভাগ প্রক্রিয়া। এরপরে আসছে আমাদের সংযোজন প্রক্রিয়া। এরপরে যে প্রক্রিয়াটা আমাদের আসবে সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। যেটাকে আমরা বলছি অ্যাডেন্ডো। এই সংযোজন প্রক্রিয়াটা কি? সংযোজন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখানে সংযোজন প্রক্রিয়াটা কি আমাদের? সংযোজন প্রক্রিয়াটা হচ্ছে যে যদি a is to b, b is to c, c is to d,
এগুলো যদি হয় তাহলে আমরা বলতে পারি তাহলে প্রতিটি অনুপাতের মান কি হবে না এই পূর্ব পদগুলোর যোগ a plus c plus e is to b plus d plus f। তাহলে এই হচ্ছে আমাদের সংযোজন প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াগুলোকে আমাদের মোটামুটি একটু মাথায় রাখতে হবে। তো মাথায় রাখার পর তারপরে আমরা 5.3 তে যাব, যদিও 5.3 তে প্রথম অঙ্কগুলো আমাদের সেরকম দরকার নেই। তো আমরা 5.3 এখানেই শুরু করা যাক। তো 5.3 একের অঙ্কগুলোকে কি দিয়েছে একটু দেখে দেখ। একের অঙ্কগুলো দেখো কি বলেছে। প্রথমে আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে a/b সমান সমান c/d হলে, আমরা সেটা লিখছি এখানে, কারণ ওই শর্তটা কিন্তু সবার জন্যই আছে। তিনটে অঙ্ক দিয়েছে করতে, এখানে প্রতিটা অঙ্কের শর্ত কিন্তু এটাই a/b c/d। এখান থেকে কি লেখা হচ্ছে দেখো, প্রথমে যেটা লিখবে এখানে যে এই যে যেটা দিয়েছে সেটাকে ধরে নিলে হচ্ছে k, ব্র্যাকেটে লিখবে নট ইকুয়াল টু 0 আর লিখবে হচ্ছে ধ্রুবক। এবার একটা কথা বলি, এখানে কে ছাড়া তোমরা অন্য কিছু দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যাই ধরো না কেন সেটাকে এখানে ডিফাইন করে দেবে, সেটা শূন্য হবে না এবং সেটা ধ্রুবক হবে। এই কে ধরা হয় বলে আবার অনেকে একটা কে মেথডের অঙ্ক বলে, কিন্তু কে মেথডের অঙ্ক বলে বিশেষ করে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমাদের কি করতে হচ্ছে কে ধরে নিই বলে আমাদের এটা কে মেথডের অঙ্ক। তাহলে a/b is equal to c/d। তাহলে a/b কে আমরা কি লিখতে পাচ্ছি দেখো, এবার অঙ্ক কি হচ্ছে, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা তো থাকছেই আমাদের। তাহলে প্রথম কথা এখানে লিখতে পাচ্ছি a/b মানে হচ্ছে a/b, c/d মানে c/d is equal to k। তাহলে সবাই সবার সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a/b সমান সমান k, c/d সমান সমান k। তাহলে a/b যদি k হয় তাহলে a সমান সমান পাচ্ছি b into k, আর c/d যদি k হয় তাহলে c সমান পেয়ে যাচ্ছি d into k। তাহলে এই যে a আর b, a আর c এর ভ্যালু গুলো কিন্তু আমরা বের করে রাখলাম। a এর ভ্যালু হচ্ছে bk আর c এর ভ্যালু হচ্ছে কি dk। এবার আমাকে এখানে তিনটে অঙ্ক দিয়েছে, একটা দুটো তিনটে। আমি 2 নম্বরটা একটু বড় বড় দেখতে লাগছে বলছে আমি 2 এরটা করিয়ে দিচ্ছি, তোমরা বাকি 1 আর 3 বাড়িতে করবে। নাম্বার 2 এ কি দিয়েছে না বাম পক্ষ নিয়ে সবসময় কাজ করবে, এখানে বাম পক্ষ ধরে নিচ্ছি, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখাবো, হচ্ছে ব্যাপার। তো বাম পক্ষতে কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা দেওয়া আছে বাম পক্ষতে। এবার ভ্যালু গুলো পুট করি আমরা, তো কোনো কাজ নেই। ইকুয়াল টু a মানে কত পেয়েছি বলো, a মানে পেয়েছি b কে, তাহলে এর জায়গায় b কে বসিয়ে দিলাম, এখানেও এর জায়গায় b কে বসালাম ইনটু b, আর b এর তো কোনো মান বের করিনি তাই b টা এরকমই থাকলো। এখানেও a স্কয়ার মানে b কে তার হোল স্কয়ার, এখানে b কে ইনটু b প্লাস b স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা b
বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে কমন যাচ্ছে কত, বি স্কোয়ার, পড়ে থাকে কত কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এখান থেকেও কত কমন যায়, কে স্কোয়ার, সরি বি স্কোয়ার কমন যায়, পড়ে থাকে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দুটো থেকে কি কেটে যাচ্ছে না, বি স্কোয়ার কেটে যাচ্ছে, দুটো থেকে বি স্কোয়ার চলে গেলে আমাদের থাকছে কি দেখো, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ইস টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তো আমরা বাম পক্ষ থেকে এই জিনিসটা পেলাম। চলে আসছি আমরা এবার ডান পক্ষ। ডান পক্ষতে আমাদের কি দিয়েছে দেখো, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সি সমান সমান কত পেয়েছি, ডি কে পেয়েছি, তাহলে এবার সির জায়গায় ডি কে বসিয়ে দিচ্ছি। তাহলে সির জায়গায় ডি কে বসছে, ডি কে হোল স্কোয়ার, এখানে সির জায়গায় ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার যেমন থাকার থাকছে, এখানেও সির জায়গায় ডি কে সি স্কোয়ার মানে ডি কে হোল স্কোয়ার, ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার ইস টু ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। তাহলে কমন যাচ্ছে কত, ডি স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে কত, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এখান থেকেও কমন যাচ্ছে কত, ডি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দুটো থেকে ডি স্কোয়ার চলে গেলে আমাদের থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ইস টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। লক্ষ্য করে দেখো, আমাদের বাম পক্ষ থেকে যা বেরিয়েছিল ডান পক্ষ থেকে তাই বেরোলো। তাহলে আমরা লিখবো, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। কারণ আমাকে প্রমাণ করতে বলেছিল এই জিনিসটা, দেখো প্রমাণ করতে বলেছে, তাহলে দেখাই এটা সমান সমান এটা, তাহলে আমরা প্রমাণ করে দিলাম বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এই পেজটাকে আমরা সেভ করে নিই। পরের পেজে যাই, দুইয়ের অঙ্কগুলোতে যাই। 1 আর 2 এর অঙ্কগুলো মোরালেস সেম, একই টাইপের। তো দুইও দেখো একই জিনিস দিয়েছে, কি দিয়েছে, x is to a is equal to, সেটা লিখছি আমরা, যেটা আমাদের যেটা শর্ত যেটা দিয়েছিল অ্যাকচুয়ালি। এই অঙ্কটা সবার জন্যই, যে x is to a is equal to y is to b is equal to z is to c সমান সমান ধরে নিচ্ছি k, ব্র্যাকেটে অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 এবং ধ্রুবক। এই জিনিসটা আমাদের দরকার। তাহলে আমরা কত লিখতে পারছি এখান থেকে, তাহলে x by a এটা is equal to k, y by b এটা is equal to k, z by c এটাও k। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, that is x is equal to ak, y is equal to bk আর z is equal to হচ্ছে কত, ck। এই যখন এটা পেয়ে গেলাম, এবার আমাদের এইখান থেকে যে কোনো একটা অঙ্ক আমরা করছি, ধরো আমি 2 এর একেরটাই করে দিচ্ছি। তো আমরা ধরবো বাম পক্ষ, বাম পক্ষতে কি আছে,
বাম পক্ষতে দিয়েছে দেখো এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের বাম পক্ষতে ছিল। এবার ভ্যালু গুলোকে বসিয়ে দিই আমরা। এক্স এর ভ্যালু কত পেয়েছি, এ কে, তাহলে এক্স এর জায়গায় আমরা এ কে বসিয়ে দিলাম। ওয়াই এর জায়গায় আমরা বি কে বসিয়ে দিলাম। জেড এর জায়গায় আমরা সি কে বসিয়ে দিলাম। এটা কত পাচ্ছি, ওপরে পাচ্ছি এ কিউব কে কিউব নিচে স্কোয়ার, এখানে বি কিউব কে কিউব নিচে বি স্কোয়ার, এখানে সি কিউব কে কিউব নিচে সি স্কোয়ার। এ স্কোয়ার আর এ কিউব কেটে গেলে বি স্কোয়ার, বি কিউব কেটে গেলে ওপরে বি, সি স্কোয়ার সি কিউব কেটে গেলে সি, তাহলে ওপর থেকে কমন যাচ্ছে কে কিউব, পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি। বাম পক্ষ থেকে এটা পেলাম। চলে এসো এবার ডান পক্ষতে, চলে এসো ডান পক্ষ। ডান পক্ষতে আমাদের কি দিয়েছে দেখো, ডান পক্ষতে আমাদের দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এখানেও আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলোকে বসিয়ে দিচ্ছি। প্রথমে এক্স এর ভ্যালু কত পেয়েছি আমরা, বলো। এক্স এর ভ্যালু পেয়েছি এ কে, ওয়াই এর ভ্যালু বি কে, জেড এর ভ্যালু সি কে তার হোল কিউব। নিচে তো এগুলো তো কিছু ভ্যালু পাইনি, তাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেমন আছে সেরকম থাকবে। তো উপরে কমন যাচ্ছে কত আমাদের, উপরে কমন যাচ্ছে কে, তাহলে পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, আর নিচে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে বলো, তাহলে এখানে হচ্ছে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, আর নিচে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার আর এই কিউব কেটে গেলে একটা পড়ে থাকবে, তাহলে আলটিমেটলি এখানে কত পড়ে থাকছে, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। লক্ষ্য করে দেখো রাইট হ্যান্ড সাইডেও তাই পড়েছিল, কিন্তু লেফট হ্যান্ড সাইডেও তাই পড়েছিল, কিন্তু কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। রাইট হ্যান্ড সাইডেও কিন্তু তাই পড়ে আছে, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেয়ারফর বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণিত হয়ে যাবে। তো এইরকম ভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। দুয়ের এক একটা আমি করে দিলাম, 2 আর 3 তোমরা নিজেরা বাড়িতে করবে, দেখো পাচ্ছ নাকি। 3 এর গুলো কি আছে দেখি এবার। তিনের গুলো বলছে দেখো যে H2B C/D E/E বলে প্রমাণ করতে বলেছে, এটা প্রত্যেকটা অনুপাত হচ্ছে এটা হবে। তো লেখো যেটা আমাদের আছে, H2B C/D E/F, এটাকে আমরা ধরে নিচ্ছি K নট ইকুয়াল টু 0 এবং ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারছি এখান থেকে, তাহলে A বাই B এটা ইজ ইকুয়াল টু K, C বাই D এটা ইজ ইকুয়াল টু K, E বাই F এটা ইজ ইকুয়াল টু K। তাহলে এখান থেকে পাচ্ছি A ইজ ইকুয়াল টু B K, এখান থেকে পাচ্ছি C ইজ ইকুয়াল টু D K,
আর এখান থেকে ই ইজ ইকুয়াল টু পাচ্ছি কত এফ কে। এবার দেখো যদি 1 নম্বরের অঙ্কটার দিকে যদি আমরা তাকাই, আমাদের 1 নম্বরের অঙ্কটা বলেছে যে প্রত্যেকটা অনুপাতের মান নাকি এইটা হবে, তো যেটা হবে সেটা লিখে নি। তো প্রত্যেকটা অনুপাতের মান কত ধরেছি আমরা, কে ধরেছি এখানে, তাহলে এটার ভ্যালু কে আসা উচিত। তো লিখছি আমরা 5a minus 7c minus 13e 5b minus 7d minus 13f। তো ভ্যালু গুলোকে বসিয়ে দিই। এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি b কে, এর মান পেয়েছি আমরা b কে, c এর মান পেয়েছি আমরা d কে, e এর মান পেয়েছি আমরা f কে, 5b 7d 13f। তাহলে এখান থেকে কে কমন গেল, 5b minus 7d minus 13f, নিচেও আমাদের 5b minus 7d 13f, এটা কেটে গেল। তাহলে আমাদের কত থাকছে, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কে। তো দেখো আমরা এখানে প্রত্যেকটা অনুপাতের ভ্যালু কত ধরেছিলাম, কে। আমাকে সেটাই বলেছে যে প্রত্যেকটা অনুপাতের মান এটা হবে, এটাকে ক্যালকুলেশন করে দেখলাম কে, তাহলে ঠিকই বলছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। নাম্বার 2 এরটা যেটা আছে, 2 এরটা একই রকম ভাবে এ সি আর ই এর ভ্যালু গুলোকে পুট করবে, পুট করলে আমাদের কাজ হয়ে যাবে। তো এটাই বাড়ির কাজ রাখছি তোমাদেরকে, অনেকটাই হয়েছে আজকে, তোমরা এতটা মনে রাখতে পারবে না, এটা হোমওয়ার্ক থাকলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। তোমরা কারো যদি কিছু অসুবিধে হয় সে বলতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই থাক, 3 পর্যন্ত। আমরা আবার নেক্সট ক্লাসে পরের থেকে শুরু করব। থ্যাংক ইউ।